বিএনপি সরকার আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে তারা প্রাধান্য দিয়েছে মূলত 4টা খাতের দিকে। শুরুর যে 180 দিন সময় বেঁধে নেওয়া হয়েছে সেখানে 3টি খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তার মধ্যে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এবং বিদ্যুৎ ও জ্বালানি। কিন্তু আমরা জানি যদি বিএনপির ইশতেহার ধরি কিংবা 31 দফা ধরি, সেখানে আরও কয়েকটি খাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা হচ্ছিল। তার মধ্যে ছিল শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো। আজকে আমরা সেই স্বাস্থ্যের বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে সরকার যেহেতু গঠিত হয়েছে, তার কার্যক্রম শুরু হয়েছে, ঠিক কী কী পরিকল্পনায় বিএনপি এই জায়গাটিতে আগাবে সে বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জিয়া হায়দার। জিয়া হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। একেবারে শুরুতে যে বিষয়টি জানতে চাই, নতুন যে মন্ত্রী পরিষদ হলো, কেমন লাগছে, কেমন দেখছেন? খুবই ভালো। আমি ছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমার মনে হয় প্রথমবারের মতো এবার নবীন প্রবীণ, রাজনীতিতে বিজ্ঞ, টেকনিক্যাল নোহাউ আছে, সবাইকে নিয়েই একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। আপনারা দেখেছেন যে সরকারের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এবং মন্ত্রণালয়ের কাজকে ত্বরান্বিত করার জন্য এবার মন্ত্রণালয়ের সংখ্যা কিন্তু কমিয়ে ফেলা হয়েছে। এর আগে সংখ্যা ছিল মনে হয় ক্লোজ টু 50, 49 থেকে 50টা, সেখান থেকে অর্ধেকে নামিয়ে নেওয়া হয়েছে 25টা। তো অনেকগুলো মন্ত্রণালয়কে একসাথে করা হয়েছে। এগুলোকে আমরা বলি ক্লাস্টারিং করা হয়েছে, ক্লাস্টার করা হয়েছে। উদাহরণস্বরূপ কৃষি, এর আগে কৃষি ছিল একটা ভিন্ন মন্ত্রণালয়, লাইভ স্টক ফিশারিজ ছিল আরেকটা মন্ত্রণালয়। এবার কৃষি আমরেলায় একটা মাত্র মন্ত্রণালয়, সেখানে লাইভ স্টক থাকবে, ফিশারিজ থাকবে, কৃষি থাকবে, সব কিছু থাকবে। তো যোগাযোগ একটা, এখানে বিমান, নৌ, সড়ক, তারপরে আছে রেল, এগুলোকে মিলিয়ে একটা মন্ত্রণালয় করা হয়েছে। এর মূল কারণটা হলো যে এই যে খাতগুলো, এই খাত একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, যদি যোগাযোগকে আমরা ধরি, এবং যখন এগুলো আলাদা মন্ত্রণালয় থাকে তখন ওই ইন্টারলিঙ্কড হলেও তাদের কোঅর্ডিনেশনের মধ্যে অনেক সমস্যা হয়, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভলি তারা সবার কাছ থেকে আলাদা, সাইলোড একটা ফ্যাশনে সবাই চলে। এবার যেহেতু এগুলোকে ক্লাস্টার করা হয়েছে, একজন সিনিয়র মন্ত্রী থাকবেন, একজন সিনিয়র মন্ত্রীর নিচে একাধিক প্রতিমন্ত্রী থাকতে পারে, সচিব যে বিভাগগুলো আছে তার জন্য আলাদা সচিব থাকবে, কিন্তু সবে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোর মধ্যে থাকবে, একটা সেক্টরাল কাঠামোর মধ্যে থাকবে। তাতে বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাজেট এক্সিকিউশন এবং মন্ত্রণালয়ের যে বিভিন্ন কাজ, আমরা মনে করি যে এগুলোর গতি অনেকটা ত্বরান্বিত হবে এবং এর মাধ্যমে আমাদের আগামী সরকার, আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকার অনেক বেশি এফিশিয়েন্ট হবে। তো আমাদের মূল লক্ষ্যই হলো সরকার ব্যবস্থা এফিসিয়েন্সি গেইন করা। আচ্ছা, এই যে এফিশিয়েন্ট হবে বলছেন, আমরা তো আসলে এতদিন ধরে অভ্যস্ত হচ্ছে যে একই মানে একটা মন্ত্রণালয়ের আসলে 50-এর অধিক উচ্চপদস্থ কর্মকর্তা থাকবেন, তারা নানা ভাগে নানা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, মানে খুবই ছড়ানো ছিটানো বলা যেতে পারে যে কাজের ধরন। এখন যে আমরা এই ক্লাস্টার ভিত্তিক মন্ত্রণালয়ের দিকে গেলাম, তাতে হয়তো সরকারের সুবিধা হলো, কিন্তু প্রশাসন মানে দাপ্তরিক কাজে কি কোনো জটিলতা তৈরি হবে না? আমার মনে হয় যে ফাংশনাল, যেভাবে ফাংশন করতো বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অধিদপ্তর বা এই যে মন্ত্রণালয়ের মধ্যে বিভিন্ন ডিভিশন, এগুলো তো ওইভাবেই ফাংশন করবে। ফর এক্সাম্পল রেল, আমার তো মনে হয়, আমি জানি না এখনও, রেলের জন্য হয়তো একজন সচিব থাকবেন, সড়কের জন্য আরেকজন সচিব থাকবেন। হ্যাঁ, তো আগে এরা এক ধরনের আইসোলেটেড আইল্যান্ড ছিল, সড়ক একটা আইল্যান্ড, রেল একটা আইল্যান্ড, বিমান একটা আইল্যান্ড, নৌপথ একটা আইল্যান্ড। এখন এই আইল্যান্ডের মধ্যে একটা কানেক্টিং ব্রিজ দিয়ে দেওয়া হয়েছে একজন মন্ত্রীর অধীনে। এর ফলে একটা মন্ত্রণালয় থেকে মানে একটা বিভাগ থেকে একটা বিভাগে যদি কাজের ইন্টারলিঙ্ক কিছু থাকে, তাহলে পরে সেই কাজগুলো অনেক ত্বরান্বিত হবে এবং গতি অনেক বাড়বে। আচ্ছা, সেক্ষেত্রে একটা বড় জিনিস বলা হয় যে আমাদের প্রশাসনিক খাতে ব্যয় সবচেয়ে বেশি, মানে সরকারের সবচেয়ে বড় খরচটাই হয় আসলে তার কর্মকর্তা কর্মচারীদের পালতে। যে সেক্ষেত্রে এই জায়গায় বিএনপির কোনো ভিন্ন ভাবনা আছে কিনা যে এখানে আসলে খরচ কমানোর ব্যাপারে? খরচ একটা তো গত সরকার তো একটা ধাক্কা দিয়েই গেছে যে নতুন করে আরেকটা খরচ কমানোর জন্য একটা তো আপনি যেটা বললেন যে সরকারের ব্যয়, এটা আছে।
এই খরচটা এই মন্ত্রণালয়গুলোকে ক্লাস্টারিং করার মাধ্যমে সরকারি ব্যয় হয়তো কিছুটা কমলেও কমতে পারে। আমি এ ব্যাপারে আমি খুব একটা কনসার্ন, মন্ত্রীদের বেতন কমবে যেহেতু তিনটা মন্ত্রীর জায়গায় সামান্য একটা টাকা, মন্ত্রী। এ ব্যাপারে আমি কনসার্ন না। কিন্তু আমি যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে অত্যন্ত ভালো একটা সাইড, আমি যে এফিসিয়েন্সি গেইন যেটা বললাম, এই এফিসিয়েন্সি গেইনের মধ্যে যে বাজেট বরাদ্দ বা যে এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি, বাজেটটাকে এই যে টাকা খরচ করার যে এফিসিয়েন্সি, তারপরে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, কোন খাতে কোন কাজে কি অ্যাক্টিভিটি কি কতটা টাকা অ্যালোকেট করা হলো, এই অ্যালোকেশনের এফিসিয়েন্সি গেইন হবে। তো অ্যালোকেটিভ এফিসিয়েন্সি গেইন এবং এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি গেইন, এই দুই জায়গায় যদি আমরা গেইন করতে পারি, আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে উনি যে করাপশন এটা লাগাম টেনে ধরবেন। তো আমরা যদি ওই দুই দিকে এফিসিয়েন্সি গেইন করাতে পারি আর করাপশন যদি লাগাম টেনে ধরতে পারি, আমার মনে হয় যে আমাদের যে বাজেট, অল্প বাজেট, যে স্বল্প বাজেটের মধ্যে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো অনেক বেশি ভালো হবে, অনেক বেশি কাজ করা যাবে এবং অনেক এফিশিয়েন্টলি করা যাবে। এবার একটু আপনার যেখানে এক্সপার্টিস সেই জায়গাটাতে আসতে চাই, স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাত সব সরকারের আমলে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে রয়ে গেছে, অবহেলিত খাত হিসেবে রয়ে গেছে। আপনাদের নানা রকম পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলোকে উচ্চাভিলাষী পরিকল্পনা বলা হচ্ছে। আপনিও একবার এসে সেই ব্যাখ্যাটা আমাদেরকে দিয়েছিলেন। সেই জায়গাটায় কাজ কতটুকু শুরু হলো, প্রথম কি দিয়ে আপনারা শুরু করছেন? স্বাস্থ্য খাত অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্য খাতে সেটা হলো এই দুর্নীতির জন্য এবং অবহেলার জন্য বিভিন্ন কারণে সাধারণ জনগণের কাছ থেকে স্বাস্থ্য খাত অনেক দূরে সরে গেছে। একটা এনভায়রনমেন্ট অফ ল্যাক অফ ট্রাস্ট তৈরি হয়েছে। তো আমাদের প্রথম কাজটাই হবে জনগণের সাথে এই দূরত্ব কমানো এবং জনগণের সাথে স্বাস্থ্য খাতের ট্রাস্ট বাড়ানো। এটা করতে গেলে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। সবচেয়ে ভালো কথা হলো যে আমরা এখন সরকার এসেছি, কিন্তু সরকার আসার 1 বছর বা তারও বেশি সময় আগে থেকে আমরা স্বাস্থ্য খাতের কি কি সমস্যা, বটলনেক্সগুলো কি কি, বাজেট বরাদ্দ থেকে শুরু করে কতটুকু টাকা খরচ করার ক্ষমতা, এখানে জনবল যা আছে স্বাস্থ্য খাতে তাদের দক্ষতা। আমি একটু পজ নিতে চাই, বাজেট কি বাড়ছে এই খাতে? অবশ্যই বাড়বে। আমাদের তো প্রমিস কত হতে পারে? আমরা 5% পর্যন্ত ইভেনচুয়ালি যাব। তো এখন তো লেস দ্যান 1%, সেখান থেকে 2% আমরা আশা করছি যে নেক্সট বাজেটে আমরা এটাকে হয়তো 1 থেকে 2%-এর মধ্যে আমরা রাখতে পারবো স্বাস্থ্য খাতের বাজেট। মানে সামনে স্বাস্থ্য খাতে বাজেট হতে যাচ্ছে 2%। আমরা উই আর এক্সপেক্টিং, বাট ইট ডিপেন্ডস অন দ্য ফিসক্যাল স্পেস। আমাদের ইন্টারনাল রেভিনিউ কত আছে, কি আছে, আমরা বৈদেশিক সাহায্য কত পাচ্ছি, তা সব কিছুর উপরে ডিপেন্ড করবে। সো আমার যখন আসলে একেবারে মিনিমাম যেটা বলছে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলছে, তাদের ক্রাইটেরিয়া যদি আমরা মিলাতে যাই, সেখানে বলা হচ্ছে যে অন্তত 5% মিনিমাম। সেখানে আপনারা 2%, মানে 2% বাজেট দিবেন স্বাস্থ্য খাতে। আমাদের যেটা আইডিয়াল এবং অনেক দেশেও আছে, সেটা হলো একটা দেশের জিডিপির 5% সাধারণত স্বাস্থ্য খাতে দেওয়ার জন্য রিকমেন্ড করা হয়। তার অর্থ এই যে এটা দিতেই হবে। কোনো কোনো দেশের চেয়ে বেশিও আছে। তা আমাদের দেশে বর্তমানে স্বাস্থ্য খাতে বরাদ্দ হলো জিডিপির 0.7879%। তো আমাদের লক্ষ্য, আমরা তো কেবল আসলাম, বাজেটের একটা মিড টার্ম রিভিউ হবে এবং আমরা চাই যে আগামী নেক্সট বাজেটে এই বাজেট বরাদ্দ অনেক বাড়ুক। এখন কত টাকা বাড়বে, এটা কি আমরা 1% করবো, না 1.5% করবো, নাকি সামথিং বিলো 2% করবে, এটা ডিপেন্ড করবে আমাদের ফিসক্যাল স্পেসের উপরে, আমাদের রিসোর্স অ্যাভেলেবিলিটির উপরে, আমরা এক্সটার্নাল রিসোর্স কতটুকু মোবিলাইজ করতে পারছি তার উপরে। এবং সবচেয়ে বড় কথা যে বাজেট বরাদ্দ বাড়ানোর আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেখতে হবে যে স্বাস্থ্য খাতের ইনএফিসিয়েন্সির সোর্স কী কী, লিকেজের সোর্স কী কী, করাপশন সহ। হ্যাঁ, আমাদের এখানে অ্যালোকেশনের সমস্যা আছে, এখানে প্রকিউরমেন্টের সমস্যা আছে, যা দরকার নাই সেগুলোকে প্রকিউর করা হচ্ছে, এখানে বিল্ডিং বানানো হচ্ছে কিন্তু সেখানে হাসপাতালের জন্য যে কোয়ালিটি হেলথ সার্ভিস দেওয়ার জন্য তাতে যা থাকা দরকার, হিউম্যান রিসোর্স, ইকুইপমেন্ট, ট্রেনিং, হ্যাঁ, এগুলো না দিয়ে অযথা একটা বিল্ডিং বানিয়ে রাখছে। তো ওই খরচটা তো এক ধরনের ঠিক মিনিংফুল খরচ না। তো আমাদেরকে দেখতে হবে যে প্রথমে স্বাস্থ্য খাতে আমাদের সোর্স অফ
ইনএফিসিয়েন্সি কোথায়, এগুলোকে আমাদের প্রথমে প্রিভেন্ট করতে হবে। আপনারা কি সেটা আইডেন্টিফাই, আপনি যেহেতু বলছিলেন যে আপনারা আরও 1 বছর আগে থেকে কাজ করছেন এবং আপনারা তো এই দেশেরই মানুষ, তো সেই কাজ থেকে আসলে আপনাদের ফলাফল কি এসেছে? আমরা কিছুটা আইডেন্টিফাই করেছি। এগুলো কোনো রকেট সায়েন্স না। আমরা জানি আমাদের দেশে মেজর ইনএফিসিয়েন্সি কোথায় 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 হয়। হ্যাঁ, করাপশন অবশ্যই একটা বড় সমস্যা। আপনি প্রথমেই বলেছিলেন যে ওয়ান অফ দ্য মোস্ট করাপ্টেড সেক্টর। তো এইখানে করাপশনের লাগাম টেনে ধরা একটা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে ডাইরেক্টরেটের একটা সবসময় ইনকোঅর্ডিনেশন কাজ করে, হ্যাঁ, যার জন্য কাজের গতি কম, এবং এই গতি কমের কারণে বছর শেষে বাজারে একটা বড় অংশ আবার ফেরত চলে যায়। খুব অল্প টাকা বরাদ্দ হয়, এই অল্প টাকার মধ্যে একটা অংশ আবার ফেরত চলে যায়। এই কোঅর্ডিনেশনটা আমরা কীভাবে বাড়াতে পারি? আমাদের দেশে ডিজি হেলথ এবং ডিজি ফ্যামিলি প্ল্যানিং নামে 2টা ডাইরেক্টরেট আছে। এরা ঢাকা থেকে শুরু করে, হেড অফিস থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত, গ্রাম পর্যন্ত এরা সাইলোডভাবে কাজ করে। হ্যাঁ, এদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। দ্যাটস অ্যানাদার সোর্স অফ ইনএফিসিয়েন্সি। তো আমরা চিন্তা করেছি যে এই 2 ডাইরেক্টরেট আমরা কীভাবে একীভূত করে কাজের গতিকে আমরা বাড়াতে পারি। তো দেখি, আমরা চেষ্টা করব স্বাস্থ্য খাতে। এই 2টা ডিপার্টমেন্টকে একীভূত করলে কি ঘটবে আসলে? ইনকোঅর্ডিনেশন কমবে, আমাদের খরচ কমবে। এখন 2 জন ডিজি আমাদেরকে সার্ভ করছে, হয়তো 1 জন ডিজি লাগবে। হ্যাঁ, এখানে অনেক আপনার যে হিউম্যান রিসোর্স যা আছে, হ্যাঁ, সেগুলো একটা রিঅ্যালোকেশন হবে, হলে পরে অনেক জায়গাতে সরকারের খরচ কমবে এবং কাজের গতি বাড়বে, এবং যে টাকাটা আমরা এখন দিচ্ছি ওই টাকা আমরা বেশি আউটপুট পাবো। অর্থাৎ এখানে কিছুটা কাটছাট হবে। সেক্ষেত্রে এর বাইরে আর কোন জায়গাটাতে আপনার কাছে মনে হয় যে কাজ করা একদম প্রথম, মানে আমি যদি প্রথম 3 টার্গেট করি, সেক্ষেত্রে প্রথম 3 আমরা ধরলাম একটা যে এই জায়গাটা দুর্নীতি, দ্বিতীয়ত হচ্ছে কোঅর্ডিনেশন, and what is the third one? তো ওগুলো তো বললাম কাইন্ড অফ হাই লেভেল ইস্যুস। আমাদের দেশে হেলথ সেক্টর প্রথাগতভাবেই খুব বেশি চিকিৎসা সেন্ট্রিক, ট্রিটমেন্ট সেন্ট্রিক, এবং ট্রিটমেন্ট সেন্ট্রিক হওয়ার ফলে আমরা সিস্টেম্যাটিক্যালি প্রিভেনশন এবং প্রমোশন, এই প্রমোটিভ যে অ্যাক্টিভিটিগুলো, এগুলোকে ইগনোর করে যাচ্ছি। যার জন্য আমাদের দেশে এখনও প্রাইমারি হেলথ কেয়ার সুন্দর একটা সুসংগঠিত প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক স্থাপন করাই যায়নি। গ্রাম অঞ্চলে কিছু কিছু আছে, শহরে এখন পর্যন্ত সরকারি সেক্টরে আমাদের কোনো প্রাইমারি হেলথ কেয়ারের কোনো রকম ফ্যাসিলিটি নাই। তো আমাদের প্রধান এখানে যেটা এমফ্যাসিস হবে ইন মুভিং ফরওয়ার্ড, আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে স্ট্রেনথেন করতে চাই, এবং এই জন্য আমরা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট আমরা স্থাপন করতে চাই। আমি আগেও বলেছি, এক একটা ইউনিটে একটা থাকবে হেলথ সেন্টার, যেখানে চিকিৎসা দেওয়া হবে, প্রাথমিক চিকিৎসা, এবং তার নিচে আমাদের 3টা হেলথ হাব থাকবে। যে হেলথ হাবে, এক একটা হেলথ হাবে আমাদের 3 জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকবে। কমিউনিটি হেলথ ওয়ার্কারদের প্রধান কাজই হবে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যকে নিয়ে যাওয়া। আচ্ছা, তাদের শিক্ষাগত যোগ্যতা মানে কি ধরনের ট্রেনিং থেকে তারা আসবেন আসলে? এই মুহূর্তে আমাদের আছে, আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে, যেমন হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, এরা হলো ডাইরেক্টরেট অফ হেলথের অধীনে। আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, এরা ডাইরেক্টরেট অফ ফ্যামিলি প্ল্যানিংয়ের অধীনে। আমাদের সিএসসিপি আছে, কমিউনিটি হেলথ প্রমোটার, এরা আপনারা শুনেছেন কমিউনিটি ক্লিনিকের নাম, তাদের কমিউনিটি ক্লিনিক এদেরকে হায়ার করেছে। আমরা এই 3 ধরনের যে হেলথ ক্যাডার আছে এদেরকে এক করে দেব, করে আমরা দেখব যে এদের বাড়তি কোনো প্রশিক্ষণ দরকার আছে কিনা। টোটাল প্রাইমারি হেলথ কেয়ার প্যাকেজ, যে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ প্যাকেজ ডেলিভার করার জন্য তাদের কোনো বাড়তি ট্রেনিং দরকার আছে, যদি দরকার থাকে এদেরকে আমরা রিট্রেন করব, আপ স্কিলিং করব, করে এমনভাবে আমরা কাজ করব যাতে করে যে প্রতিটি নাগরিক প্রত্যেক মাসে না হোক 2 মাস পর পর, হ্যাঁ, তাদের ব্লাড প্রেশার মনিটর করা হবে, তাদের ব্লাড সুগার মনিটর করা হবে, মেয়েদের সার্ভাইকাল বা স্তন ক্যান্সার এগুলোকে স্ক্রিন করা হবে। কোটি মানুষ। হ্যাঁ, আমরা তো বলেছি, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা 100,000 নতুন হেলথ ওয়ার্কার, স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিব, যার 80% থাকবে মেয়ে। এই খাতে এই যে চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে এটা আমি গত অন্তত বলতে পারবো যে প্রায় 1.5 দশক ধরে এই টানাপোড়েন চলছে নিয়োগ নিয়ে। নিয়োগ হয় না, নিয়োগ হলে পোস্টিং হয় না, পোস্টিং হলে তারা যেতে চান না। এই অব্যবস্থাপনা তাহলে আপনারা কিভাবে, মানে আবার আপনারা নতুন নিয়োগের কথা বলছেন, একে তো মানে আগের নিয়োগ থেমে আছে, আবার নতুন নিয়োগের কথা বলছেন, এই জট ছোটাবেন কিভাবে? এটা তো আমি কোনো র্যান্ডম নাম্বার না যে আমি এতদূর নিয়োগ দিব বা এতদূর নিয়োগ দিব না। উই হ্যাভ গন থ্রু
ডিটেইলড এক্সারসাইজ, আমরা হিউম্যান রিসোর্স কি রিকোয়ারমেন্ট বিভিন্ন জায়গাতে আমরা যদি প্রত্যেকের জন্য প্রাইমারি হেলথ কেয়ার যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই, আমি যেটা বললাম যে জনগণের দোরগোড়ায় যদি আমরা স্বাস্থ্যসেবা নিতে চাই, এই মুহূর্তে আমার কতজন হেলথ ওয়ার্কার আছে, তাদের ট্রেনিংয়ের লেভেলটা কোথায় এবং বাড়তি কতজন লাগবে, উই হ্যাভ গন থ্রু দ্যাট এক্সারসাইজ। বিশেষ করেই আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে 40 থেকে 42,000 কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে যারা গ্রামে কাজ করে, কিন্তু তারা 2টা ডাইরেক্টরেটের অধীনে কাজ করে। এদিকে আমরা একসাথে করে দেবো, আমাদের বাড়তি প্রায় 1 লাখ কমিউনিটি হেলথ ওয়ার্কার লাগবে এবং আমরা ঠিক করেছি এই 1 লাখের 80% আসবে নারী। তার মূল কারণ হলো আমরা মহিলাদের এবং শিশুদের স্বাস্থ্যকে আমরা অত্যন্ত প্রায়োরিটাইজ করতে চাচ্ছি, কারণ তারাই বিভিন্ন রোগের প্রধান কি বলে দে আর দ্য ফার্স্ট ওয়ান টু বি অ্যাফেক্টেড। তো আমরা যাই বলছি এই কথাগুলো বলছি বেসড অন এভিডেন্স, যে আমরা যাই বলছি এগুলো আমাদের কেয়ারফুলি থট। হ্যাঁ, উই হ্যাভ গন থ্রু সাম অ্যানালিটিক্যাল ওয়ার্ক, we have done a lot of consultation with different experts, and all the plans are actually done by the experts. আচ্ছা, তাহলে আপনারা জিতবেন কি জিতবেন না এটার নিশ্চয়তা যখন ছিল না, তখনও কি মানে এই হোমওয়ার্ক করে ফেলেছেন? আমরা কাজ করেছি জাতীয় স্বার্থে, আমরা ডিটেইল প্ল্যান তৈরি করেছি। আমরা যদি জনগণ আমরা 2/3 মেজরিটি নিয়ে এসেছি, ল্যান্ডস্লাইড ভিক্টরি, যেটা না হতো তাহলে পরে আমাদের প্ল্যান যে সরকারি আসুক তাদেরকে আমরা এই প্ল্যান প্রেজেন্ট করতে পারতাম, আমরা তাদের সাথে পার্টনারশিপে কাজ করতে পারতাম। আমার কথা হলো যে আপনি বিএনপিকে পছন্দ করতেও পারেন, পছন্দ নাও করতে পারেন। আপনি আমার যে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপর আস্থা রাখতেও পারেন, আপনি নাও রাখতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশি হিসাবে আপনি বাংলাদেশকে পছন্দ করেন, বাংলাদেশের মানুষ সুস্বাস্থ্য নিয়ে বাঁচুক, এটা আপনি চান। ওই স্পিরিটটাই মনে রেখেই আমরা কাজ করি। এবার একটু দ্বিতীয় জায়গাটিতে আসি, যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় প্রবলেমগুলোর আরেকটি হচ্ছে যে চিকিৎসা ব্যয়। সেই চিকিৎসা ব্যয়ের জায়গায় আপনারা কি করছেন? কারণ চিকিৎসা ব্যয় মানে চিকিৎসা ব্যয় একটা মানুষের পকেটের 64% টাকা বের হয়ে যায়, একদম তার নিজের পকেট থেকে বের হয়ে যায়। 80% খরচ হয় তার চিকিৎসা খাতে, তার যে আয় প্রতি মাসে সেখান থেকে 80% তার চলে যায় হচ্ছে চিকিৎসা খাতে। আমি আপনাকে একটু কারেক্ট করি, আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হলো 73 থেকে 74%। যদি 100 টাকা খরচ হয় তার 73 থেকে 74 টাকা নিজের পকেট থেকে যায়। এবং এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এর প্রায় মোর দেন 80% খরচ হয় শুধুমাত্র ওষুধে। তো এইটা আমরা খুব কেয়ারফুলি দেখেছি, আমরা বিভিন্ন দেশ কিভাবে এটাকে হ্যান্ডেল করেছে, অ্যাড্রেস করেছে, সেটাও আমরা জ্ঞান নেওয়ার চেষ্টা করেছি। এবং সেই কারণেই আমরা আমাদের যে সনাতনী যে চিকিৎসা ব্যবস্থা ট্রিটমেন্ট ফোকাসড, সেখান থেকে আমরা প্রিভেনশন অ্যান্ড প্রমোশন ফোকাসড এই যে প্যারাডিম শিফট, এই প্যারাডিম শিফটে নিয়ে আসতে চাচ্ছি। তার কারণ হলো যদি একজন মানুষ রোগে ভোগার খুব আর্লি স্টেজ আইডেন্টিফাইড হয়, তার যে চিকিৎসার খরচ এটা অনেক কম। ফর এক্সাম্পল, আমি যদি আজকে হাই ব্লাড প্রেশার আমার থাকে, আমি যদি এখন থেকেই যদি আমি একটু আমার খাওয়ার ব্যাপারে সচেতন হই, আমাকে যদি কেউ পরামর্শ দেয় যে আমি একটু হাঁটি, হ্যাঁ, এবং হয়তো একটা ওষুধ হয়তো খেতে লাগতে পারে, হ্যাঁ, তাহলে পরে আমি আমার ব্লাড প্রেশারটাকে একটা টলারেবল পর্যায়ে আমি রাখতে পারবো। কিন্তু কেউ যদি আমাকে না বলে, আমি যদি সচেতন না হই, আমার কোনো হেলথ ওয়ার্কার যদি আমার প্রেশার মনিটর না করে, আমি এমন একটা অবস্থা আসবো ব্লাড প্রেশার রেইজ হতে হতে একসময় আমি স্ট্রোক হবে আমার, বা আমার হার্ট ফেলিওর হবে। হলে পরে যে চিকিৎসা ব্যয়, একটা স্ট্রোকের পেশেন্ট তার যে চিকিৎসা ব্যয়, এবং একটা হার্ট ফেলিওর হলে পরে তাদের স্টেন্টিং করা বা ওপেন হার্ট সার্জারির যে ব্যয়, এই ব্যয় অ্যাড্রেস করতে যেয়ে বাংলাদেশে প্রত্যেক বছর 40 থেকে 50 লাখ পরিবার সর্বশান্ত হয়। আমরা বলি তারা এক্সট্রিম পভার্টি ট্রাপে চলে যায়, এটাকে বলে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। তো এই ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার কমানোর জন্য এবং বড় বড় হসপিটালে ক্রাউডিং কমানোর জন্য, ভিড় যে হয় এটা কমানোর জন্য আমরা প্রিভেনশনের উপরে জোর দিচ্ছি। যদি আমরা প্রিভেনশনে যদি আমরা সাকসেসফুল হই, প্রতিটি ব্যক্তির দৈর্ঘ্য যদি আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে যেতে পারি, আমরা মনে করি যে আমরা যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যে বোঝা আমাদের দেশে, এই বোঝাটাকে আমরা ক্রমান্বয়ে কমাতে পারবো। মানে এই যে ভয়াবহ ওষুধের দাম যেটা সরকারি নির্ধারণ করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, সেই জায়গাটাতে আপনারা, আমি একটু প্রথমেই বলি যে আপনি যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, আমাদের দেশে ওষুধের দাম কিন্তু অনেক কম, অনেক দেশের চেয়ে আমাদের দেশে ওষুধের দাম কম।
এবং থ্যাঙ্কস টু দ্য ড্রাগ পলিসি দ্যাট ওয়াজ টেকেন আপ ইন mid-80s, হ্যাঁ, এই জন্য আমাদের দেশের ওষুধ এখন পর্যন্ত অনেক সময় সহনীয় পর্যায়ে আছে। আমি একটু দ্বিমত করছি, কারণ হচ্ছে আমি যদি আমার একদম পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, সেখানেও আমি দেখি যে আমাদের দেশের তুলনায় ওষুধের দাম কম। আমি ইন্ডিয়ার ওষুধের দাম ঠিক জানি না, হ্যাঁ, কিন্তু আমি এইটুকু জানি যে আমাদের দেশে বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক্স থেকে শুরু করে বিভিন্ন রোগের ওষুধ, মানে তারা সবসময় বলে থাকেন এগুলো গ্লোবাল অ্যাভারেজের চেয়ে আমাদের দেশের ওষুধের দাম অনেক কম। সবচেয়ে বড় সমস্যা এক নম্বর সমস্যা হলো কম হলেও বেশিরভাগ পপুলেশনের জন্য এইটা অনেক দামি, কারণ তাদের পারচেজিং পাওয়ার কম। আর দ্বিতীয় সমস্যা হলো আমাদের দেশে ইনডিসক্রিমিনেট ইউসেস অফ মেডিসিন। আমাদের ফার্মেসিতে ফার্মাসিস্ট নাই, বেশিরভাগ ফার্মাসিস্ট নাই। সুতরাং কেউ যদি প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ যেগুলো মানুষের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে চায়, সে ওষুধটা কিনতে পাওয়া যায়, হ্যাঁ। বা কারো হয়তো একটু মাথা ব্যথা করছে, একটা হয়তো প্যারাসিটামল না খেলেও চলে, দেখা গেল যে সে একটা জায়গায় 10টা প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এবার আমি অনেক সময় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখেছি যে 1 নম্বর প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক মানুষ কিনছে এবং মাল্টিপল অ্যান্টিবায়োটিক একসাথে খাচ্ছে। অনেক সময় বলা ঠিক না, অনেক ডাক্তার সাহেবরাও আমার দেখা মতে মাল্টিপল অ্যান্টিবায়োটিক একসাথে প্রেসক্রাইব করছে উইদাউট প্রপার ইনভেস্টিগেশন অ্যান্ড ওইটার জন্য তার আসলেই প্রয়োজন আছে কি না ইভ্যালুয়েট না করে। তো এ ব্যাপারে আমাদের কিছু চিন্তাভাবনা আছে। আমরা যেটা প্রস্তাব করছি যে আমরা ওষুধ প্রেসক্রিপশনের জন্য আমরা এক ধরনের ইলেকট্রনিক পোর্টাল তৈরি করতে চাই। এটাকে আমরা ডিজিটাল ফর্মে নিয়ে এসে ইলেকট্রনিক পোর্টাল তৈরি করতে চাই। একজন ডাক্তার, উনি পাবলিক ডাক্তার হোক আর প্রাইভেট ডাক্তার হোক, উনি যখন প্রেসক্রাইব করবেন তখন উনি পেশেন্ট আইডি থাকবে, সেই আইডি নিয়ে ওনার যে কম্পিউটার, সেই কম্পিউটারে উনি এটাকে ইনপুট করবেন, যেটা কানেক্টেড থাকবে অন্য সার্ভারের সাথে। উনি ইলেকট্রনিকভাবে একটা প্রেসক্রিপশন দিবেন এবং এই প্রেসক্রিপশন দেওয়ার দুটো বেনিফিট। একটা হলো যে আমরা বলছি যে প্রাইমারি হেলথ কেয়ার সবার জন্য ফ্রি হবে এবং প্রাইমারি হেলথ কেয়ারের প্যাকেজটাকে আমরা কিছুটা ডিফাইন করেছি এবং এই জন্য যে ওষুধটা দরকার, এই ওষুধটা আমরা চাই যে জনগণ বিনামূল্যে পাক। সুতরাং যে প্রেসক্রিপশনটা হবে, ওই প্রেসক্রিপশনে যে কয়টা আইটেম প্রাইমারি হেলথ কেয়ারের ওই লিস্টের আওতায় পড়বে, সেই আইটেমগুলো আপনি সরকারি হাসপাতালে ফার্মেসিতে যান আর বেসরকারি ফার্মেসিতে যান, ওই আইটেমটা আপনি ফ্রি পাবেন। আচ্ছা, ওই ফার্মেসি থেকে রিএম্বার্স করবে সরকার থেকে, আর বাদবাকি ওষুধটা হয়তো কিনতে হবে। এটা হলো একটা বেনিফিট যে জনগণ বিনামূল্যে প্রাইমারি হেলথ কেয়ারের ওষুধটা ফ্রি পাচ্ছে। আর যেটা বড় বেনিফিট, যেহেতু এটা এই পোর্টালের মাধ্যমে প্রেসক্রাইব করা হচ্ছে, এখানে রেকর্ড থেকে যাবে, পেশেন্টের রেকর্ড থেকে যাবে, কী প্রেসক্রিপশন সে থেকে যাবে। সুতরাং এখানে ডাক্তার সাহেব চিন্তা করবেন যে দেয়ার ইজ সামওয়ান ওয়াচিং হিম, হ্যাঁ, এবং এটা একটা অডিট হওয়ার একটা চান্স আছে। হয়তো পিরিয়ডিক্যালি র্যান্ডম স্যাম্পলিং বেসিস অডিট হবে যে কী এখানে সমস্যা ছিল, ডায়াগনস্টিক টেস্টে কী পাওয়া গিয়েছে, প্রেসক্রিপশনটা কেমন হয়েছে। তো সেখানে আমি মনে করি এর মাধ্যমে যে ইনডিসক্রিমিনেট যে লম্বা যে প্রেসক্রিপশন, এইটা হয়তো একটু শর্ট হতে থাকে। এবং তাতে করে যেটা হবে, আউট অফ পকেট, আমি বলেছিলাম যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের ওভার 80% ইজ স্পেন্ট অন মেডিসিন। যদি আমরা ওষুধ কম লিখি, কম ওষুধ যদি আমরা দেই, তাহলে পরে আমার মনে হয় এটাও একটা বড় অবদান রাখবে এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমানো। এই সিস্টেমের মধ্যে কি আমার প্রাইভেট পাবলিক সব ডাক্তাররাই আসবেন নাকি এটা শুধুমাত্র সরকারি? হয়তো বা শুরু হবে সরকারি ডাক্তার দিয়ে, কিন্তু এই প্রেসক্রিপশন যে পোর্টালটা আমরা চাই যে এটা পর্যায়ক্রমে বাংলাদেশের সব ডাক্তার, সে প্রাইভেট প্র্যাকটিশনার হোক আর সরকারি হাসপাতালের ডাক্তার হোক, বড় প্রাইভেট হাসপাতালের ডাক্তার হোক, সবাই একই ইলেকট্রনিক সিস্টেমে প্রেসক্রাইব করবে। আচ্ছা, এবার যেহেতু চিকিৎসকদের প্রসঙ্গ আসলেই, স্বাস্থ্য খাতের দুর্নীতির একটা বড় অংশ চিকিৎসকদের ক্ষেত্রে চিকিৎসকরা দায় এড়াতে পারেন না। সেটা হাসপাতাল কেন্দ্রিক হোক, প্রকিউরমেন্ট কেন্দ্রিক হোক, জিনিসপত্র কেনার কেন্দ্রিক, সব জায়গাতেই। আর সবচেয়ে বড় অভিযোগ তো তাদের বিরুদ্ধে আছে যে তারা আসলে গ্রামাঞ্চলে যান না এবং তারা আসলে সরকারি যে হাসপাতাল সেখানে সময় দেন না, বরং প্রাইভেট প্র্যাকটিসে অনেক বেশি দেন। আরও অভিযোগ ধরা যেতে পারে যে একজন চিকিৎসক সকাল 8টায় সরকারি হাসপাতালে ঢোকেন, রাত 2টায় আসলে তিনি তার প্রাইভেট হসপিটাল থেকে বের হন। সো একটা হিউম্যান বিং, সে আসলে অলমোস্ট 16 ঘন্টা কাজ করে, এটা ইনহিউম্যান। সো
তিনি আসলে কতটা ভালো চিকিৎসা দেন, এই যে মানুষ সারাক্ষণ চিকিৎসা নামে প্রতারিত হচ্ছে, এই জায়গাগুলোতে বিএনপি গভর্নমেন্ট আসলে কি করবে? ফারহান, আপনার এখানে 3টা প্রশ্ন করেছেন আপনি। প্রথম প্রশ্ন, স্বাস্থ্য খাতের দুর্নীতি, আপনি ক্রয়ের কথা বলেছেন, প্রকিউরমেন্ট। আমি বলছি সবকিছুর সাথে অন্যরা ব্যবসায়ীরা যেমন আছে, চিকিৎসকরাও আছেন। না, এখানে আমি বলতে চাচ্ছি আসলে চিকিৎসকরা কিন্তু কোনো ক্রয়ের সাথে যুক্ত না। ক্রয় করে ডিজি হেলথ। চিকিৎসক যখন হসপিটালের মালিক, না, নট রিয়েলি হসপিটাল লেভেলে খুব একটা ক্রয় হয় না বাংলাদেশে। ক্রয়টা হয় সব সেন্ট্রালাইজড, সেটা সরকারি সিএমএসডি বলে, সেন্ট্রাল যে প্রকিউরমেন্ট সিস্টেম, হ্যাঁ, ক্রয়টা সেন্ট্রালি বেশি হয় এবং এগুলো ডাক্তাররা ম্যানেজ করেন। এগুলো ম্যানেজ করে নন ডক্টরস যারা সরকারি কর্মকর্তা আছেন, তারাই এটাকে ম্যানেজ করেন এবং এগুলোকে ঘিরে বড় বড় সিন্ডিকেট আছে, সেগুলো আমরা জানি। সুতরাং ক্রয় বিক্রয়ের যে একজন জেলা পর্যায়ে তো সিভিল সার্জন হচ্ছেন, এর দায়িত্বে থাকেন না, কিন্তু ওই জেলা পর্যায়ে বা হাসপাতাল পর্যায়ে কিন্তু অতটা বেশি ক্রয় হয় না বাংলাদেশে। বাংলাদেশে ক্রয়টা সবচেয়ে বেশি হয় সেন্ট্রাল পর্যায়ে, এবং সেন্ট্রাল পর্যায়ে ক্রয়টা কিন্তু ডাক্তার সাহেবরা ম্যানেজ করেন না। কিন্তু পরের যে 2টা প্রসঙ্গ আপনি বললেন, হ্যাঁ, যে আপনি বললেন যে ডাক্তার সাহেবরা সরকারি চাকরি করা অবস্থাতে ওনারা সরকারি কাজের সময় না দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের সময় দিচ্ছেন, গ্রামাঞ্চলে যেতে চান না। গ্রামাঞ্চলে যেতে চান না। এখানে হ্যাঁ, এখানে অবশ্যই সমস্যা আছে সেখানে। কিন্তু আমি মনে করি যে আমরা যদি এটাকে সিস্টেম অ্যাপ্রোচে দেখি, এটা ডাক্তারদের সমস্যা না, এটা যদি একটা সিস্টেমের সমস্যা আমি দেখি, এটা সিস্টেমের সমস্যা আছে আমাদের, তাহলে পরে যদি সিস্টেমটাকে যদি আমরা টাইটেন করতে পারি, হ্যাঁ, তাহলে পরে এখানে আমার মনে হয় না যে একজন সরকারি ডাক্তার উনি ওনার কাজ শেষ না করে উনি ওনার প্রাইভেট প্র্যাকটিস করবে, এটা ওনার পক্ষে সম্ভব হবে না। আর এখানে শুধু ডাক্তারও না, এখানে ডিপ্লোমা ডাক্তার আছে, সেকমো আমরা বলি, এখানে নার্সরা আছে, সবাই তো প্রাইভেট প্র্যাকটিস করে। সুতরাং দোষটা শুধুমাত্র এমবিবিএস বা এফসিপিএস ডাক্তারদের উপরে চাপানোটা আমার মনে হয় অতটা ন্যায় ভিত্তিক না। হ্যাঁ, না, কারণ আমি একজন রোগী হিসেবে তো ডাক্তারকেই আগে দেখবো, তাই না? না, সত্যি কথা। কিন্তু আপনি রোগী হিসেবে তো নার্সের কাছেও যায়, অনেক নার্স প্র্যাকটিস করে, অনেক ডিপ্লোমা ডাক্তারও প্র্যাকটিস করে নাই, কারণ তারা হয়তো অতটা সারফেস না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেখতে হবে যে আমরা এই সিস্টেমিক যে লুপ হোলগুলো, এই যে উইক সিস্টেম, হ্যাঁ, এটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি, আমরা কিভাবে অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে পারি। অ্যাকাউন্টেবিলিটি অ্যাট অল লেভেলস, এই শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন পর্যায়ে না, একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলে আমরা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আর স্বাস্থ্য খাত কোনো আইসোলেটেড আইল্যান্ড না। স্বাস্থ্য খাত আমাদের রাষ্ট্রেরই একটা অংশ, আমাদের সরকার ব্যবস্থারই একটা অংশ স্বাস্থ্য খাত। তো অ্যাকাউন্টেবিলিটি আনতে হলে পরে এটা গভর্নমেন্ট ওয়াইড এটা নিয়ে চিন্তা করতে হবে এবং এর জন্য পলিটিক্যাল উইল দরকার, এই জন্য নেতৃত্ব দরকার। আমি মনে করি যে এই পলিটিক্যাল উইল বিএনপির 100% আছে এবং মিস্টার তারেক রহমান আমাদের ইনকামিং প্রাইম মিনিস্টার, উনি অনেকবার বলেছেন যদি দুর্নীতির লাগাম টেনে ধরবেন, উনি অ্যাকাউন্টেবিলিটি বাড়াবেন, উনি ট্রান্সপারেন্সি বাড়াবেন এবং এর মাধ্যমে আমরা সমৃদ্ধ বাংলাদেশ সবাইকে উপহার দিতে পারবো। তো যেহেতু পলিটিক্যাল এখানে উইল আছে, এখানে একটা স্ট্রং নেতৃত্ব আছে এবং ওয়েল ডিফাইন্ড প্ল্যান যেহেতু আছে, আমি মনে করি যে সমস্যাগুলো নিয়ে বাংলাদেশের মানুষ ভুগছে বছর পর বছর, সেই সমস্যাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আচ্ছা, 2011 সালে একটা স্বাস্থ্যনীতি হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। সেই জায়গাটিতে বেশ কিছু প্রস্তাবনা ছিল, রূপকল্প ছিল, লক্ষ্যও ছিল অনেকগুলো, যার কোনো কিছুই আসলে ঠিকঠাক মতো আলোর মুখ দেখেনি। সো আপনারা কি সেই স্বাস্থ্যনীতি ধরে আগাবেন নাকি? স্বাস্থ্য নীতি করলেই তো শুধু হবে না, আপনাকে দেখতে হবে হু আর দ্য পিপল বিহাইন্ড দ্যাট পলিসি। আপনি নীতি একটা সুন্দর করলেন, আপনি শেলফে রেখে দিলেন, হ্যাঁ, আর আপনি সিন্ডিকেট করলেন, দুর্নীতি করলেন, তাতে কোনো লাভ নাই। তো যে নীতি আমাদেরকে এত বছর কিছু দিতে পারে নাই, যে নীতির সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, যে নীতি প্রণয়নে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ ছিল না, আমার মনে হয় না যে সেই নীতি আমাদের দেশে বাস্তবায়ন করা সম্ভব। আমরা জনগণের সরকার এসেছে, আমি মনে করি যে বর্তমান সরকার জনগণের অংশগ্রহণ এবং সরাসরি অংশীদারিত্বের মাধ্যমে নীতিগুলো দেখবে, প্রণয়ন করবে, ফাইনালাইজ করবে এবং উই হ্যাভ আ প্ল্যান। আমরা প্ল্যান অনুযায়ী আমরা এগুলোকে বাস্তবায়িত করব। ওকে, সেক্ষেত্রে স্বাস্থ্য খাতের বেশ বড় একটা ব্যাপার হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন, মানে আমাদের সমস্ত হাসপাতালগুলি হচ্ছে রাজধানী সহ বড় শহর কেন্দ্রিক, মানে বলা যেতে পারে বিভাগ কেন্দ্রিক। এর বাইরে একটা মানুষকে আসলে একেবারে প্রান্তিক একটা মানুষকে যখন সে চিকিৎসা নিতে চায়, সে ধরেন যে এরকম 5 স্টার
হসপিটালগুলোতে এসে বাধ্য হয় চিকিৎসা নিতে, কারণ তার তো আসলে কোনো ধারণা নেই, তার সমস্ত বিক্রি করে সে এখানে আসছে। সো এই জায়গায় আপনারা কিছু ভেবেছেন কিনা বিভাগ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের হসপিটালগুলো আসলেই বড় বড় শহর কিন্তু আমি বলবো যে ঢাকা এবং চিটাগং কেন্দ্রিক। আমরা প্রথমে বলেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মূল পিলার হল প্রাইমারি হেলথ কেয়ার, এটা করব। তারপরে আসেন উপরের দিকে, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জেলা সদর হাসপাতাল বলি, আমাদের সদর হাসপাতাল আছে। যদি দেখেন যে কোনো জেলায় সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। তো আমরা যেটা বলছি আমাদের প্ল্যানের মধ্যে যে আমরা সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি হেলথ সিস্টেম আমরা করব উপজেলা হাসপাতাল এবং জেলা হাসপাতালকে নিয়ে। জেলা হাসপাতালটা কেন্দ্রে থাকবে এবং চারিদিকে থাকবে উপজেলা হসপিটাল। আমরা উপজেলা হসপিটাল আর জেলা হাসপাতালে কিছু টাস্ক ফাংশন রিঅ্যাসাইনমেন্ট করব, রিঅ্যালোকেশন করব। যেমন এই মুহূর্তে উপজেলা হাসপাতালে প্রায় 12 থেকে 13 জন বিশেষজ্ঞ ডাক্তারকে তার পদ আছে, কিন্তু দুঃখের ব্যাপার যেটা রিয়ালিটি, পদ থাকলেও আপনি এমন কোনো উপজেলা পাবেন না যেখানে একটা দুইটা বেশি আপনার স্পেশালিস্ট ডাক্তার সেখানে প্রেজেন্ট আছে, পদগুলো খালি পড়ে আছে। তার অর্থ হলো যে স্পেশালিস্টরা তারা নট ইয়ার রেডি উপজেলায় এসে তারা থাকবে, তারা রোগীকে সেবা। তাদের একটা অভিযোগ আছে সরকারের প্রতি, সব সরকারের প্রতি, সেটা হচ্ছে যে একজন চিকিৎসক যে ওই জায়গায় থাকবেন তার সে অবকাঠামো নাই, পরিবেশ নাই, সুতরাং তার সন্তান কোথায় পড়বে তার একটা ভালো। এইটাই আমি এখানে আসছি, অবকাঠামো নাই, পরিবেশ নাই, এটা হলো রিয়ালিটি। এটাকে তৈরি করতে হবে, তার জন্য সময় লাগবে। মিনওয়াইল আমাকে তো সেবা দিতে হবে। আমরা চাই প্রত্যেকটা উপজেলা হসপিটালকে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথের এইটাকে আমরা এইটার বেস্ট প্র্যাকটিস যাতে ওখানে হয় সেই ব্যবস্থা করতে চাই, যাতে করে মা এবং শিশুকে উপজেলা বাউন্ডারির বাইরে বেশি দূর আর যেতে না হয়। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, যে স্পেশালিস্টগুলো আছে, আমরা চাই যে জেলা হাসপাতালে এদেরকে নিয়ে আসতে এবং জেলা হাসপাতালকে এমনভাবে ডেভেলপ করতে যাতে জেলার বাউন্ডারির বাইরে কাউকে আর যেতে না হয়, এক্সেপ্ট ফিউ কেসেস লাইক লিভার ট্রান্সপ্লান্টেশন or heart transplantation, very complicated specialized surgery, তার জন্য হয়তো তাকে ঢাকায় আসতে হবে, কিন্তু অন্যান্য কোনো কারণে জেলা হাসপাতালে বাইরে যেতে না হয় এই ব্যবস্থা আমরা করতে চাই। এবং এটাকে করতে হলে পরে আমাদেরকে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে জেলা হাসপাতালের সাথে উপজেলা হাসপাতালগুলো, একটা নেটওয়ার্ক কোঅর্ডিনেশনটা আমাদের সুন্দরভাবে করতে হবে। এছাড়াও এখন দেখবেন যে অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো বিভিন্ন হাসপাতালের সাথে যুক্ত বা উপজেলার সাথে যুক্ত। আমরা চাই অ্যাম্বুলেন্সের একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস গড়ে তুলতে, যাতে করে একটা জেলায় একটা নির্দিষ্ট টেলিফোন নাম্বার থাকে, যে নাম্বারে ডায়াল করলে পরে অ্যাম্বুলেন্স সঠিক সময় সঠিক অ্যাম্বুলেন্স, যদি কারোর জন্য আইসিইউ অ্যাম্বুলেন্স দরকার হয় আইসিইউ অ্যাম্বুলেন্স পাবে, কারোর জন্য যদি অর্ডিনারি অ্যাম্বুলেন্স দরকার হয়, এটা ডিপেন্ড করবে যিনি কল করছেন অ্যাম্বুলেন্স চাচ্ছেন উনি কী বর্ণনা দিচ্ছেন রোগীর অবস্থা সম্পর্কে। তো আমরা এটাকে বলে প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিস, এইটা বাংলাদেশে অলমোস্ট নন এক্সিস্টেন্ট। আমরা চাচ্ছি প্রত্যেকটা জেলায় পর্যায়ক্রমে এই প্রি হসপিটাল মেডিকেল এমার্জেন্সি সার্ভিসটাকে এই নেটওয়ার্ক গড়তে, অ্যাম্বুলেন্স থাকবে, তার মধ্যে প্যারামেডিক্স থাকবে, একটা কল সেন্টার থাকবে। এই তিনটে হলো মূল এলিমেন্ট। যদি করতে পারি আমরা মনে করি যে বিশেষ করে নন কমিউনিকেবল যে ডিজিজ আছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো যে মর্টালিটি, এই মর্টালিটিকে আমরা সিগনিফিক্যান্টভাবে আমরা কমিয়ে আনা সম্ভব হবে। সেক্ষেত্রে যেহেতু একেবারে কোর জায়গাতেই আপনারা আলাপটা করছেন, একটু আমি যুক্ত করতে চাই যে প্রিভেনশন, যেহেতু আপনারা বলছেন যে কোনো রোগের আগে আপনারা প্রিভেনশনটার দিকে নজর দিতে চান। আমাদের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে যে আমার স্বাস্থ্য তখনই ভালো থাকবে যখন আমি আসলে একটা নিরাপদ খাবার পাবো, আমার বাতাস ভালো থাকবে, আমার কোনো সাউন্ড পলিউশন থাকবে না, আমার পানি ভালো থাকবে, আমার পরিবেশ ভালো থাকবে। এই জায়গাগুলির সাথে আপনারা কিভাবে ইন্টারলিঙ্কড হচ্ছেন বা কিভাবে কাজ করছেন? খুব সুন্দর একটা প্রশ্ন। ইটস এ নেক্সাস, হ্যাঁ, স্বাস্থ্য, পরিবেশ, খাবার, হ্যাঁ, এই সব কিছুর যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমরা ভালো স্বাস্থ্য আশা করতে পারি। তো প্রথমত পরিবেশ ভালো করার জন্য আপনারা শুনেছেন যে আমাদের এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি অনেকবার বলেছেন যে আগামী 5 বছরে আমরা দেশে 25 কোটি গাছ বৃক্ষরোপণ করব। আমরা 20,000 কিলোমিটার খাল এবং নদী
খনন এবং পুনর্খনন করব। আচ্ছা, এই জায়গাটা আমি একটু আপনাকে পজ দিয়ে আমি পরের আলাপে যাব। এই 25 কোটি গাছ এবং 12,000 কিলোমিটার 20,000 কিলোমিটার খাল খননের যে আলাপটি, এটা নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি যেহেতু তুললেনই, সেটা নিয়ে একটু জানতে চাই, কিভাবে সম্ভব 50 কোটি গাছ লাগানো? কত জায়গা লাগানো? 25 কোটি গাছ। 25, দুঃখিত, অনেকে 50 কোটি বলছেন। এনিওয়ে, 25 কোটি গাছ লাগানো কিভাবে সম্ভব? 12 কোটি মানুষ কি 2টা করে লাগাবে? না, এটা তো এ ব্যাপারে কিন্তু আমাদের ডিটেইল প্ল্যান আছে এবং জনাব তারেক রহমান উনিও কিন্তু কয়েকবার বলেছেন। আমরা দেখেছি কত জায়গা জুড়ে লাগাবে? এত জায়গা কোথায়? আমার তো না, আমাদের যে খাল 20,000 কিলোমিটার খাল খনন এবং নদী খননের কথা বলছি, খনন করার পরে 2 পাশে আমরা গাছ লাগাবো। এটা কি নতুন করে খাল খনন হবে? না, পুনর্খনন হবে, নতুন খালও হতে পারে। আচ্ছা, পুনর্খনন হলে পরে মাটিটা তো 2 পাশে আমরা মাটি দিয়ে বাঁধাতে হবে। এখানে যদি আপনি বৃক্ষরোপণ করেন, মাটির ওখানে শক্তভাবে থাকবে, হ্যাঁ, এবং আমাদের পরিবেশ ভালো হবে। এবং আমরা যদি ফলজ বৃক্ষ লাগাই, আমাদের ফুড সিকিউরিটির দিক থেকে একটা বড় অবদান রাখবে। যদি আমরা ওষুধি গাছ লাগাই, হ্যাঁ, তাহলে পরে সেগুলো দিয়েও আয় হবে। এবং এই বৃক্ষরোপণের পাশাপাশি, খালের পাশাপাশি যত রাস্তা আছে যেখানে যেখানে বৃক্ষ নাই, সেখানে আমরা গাছ লাগাবো। আমরা দক্ষিণ অঞ্চলে কিন্তু এখন অনেক আপনার আইল্যান্ড যাচ্ছে, হ্যাঁ, সেখানে আমরা দেখেছি যে আধুনিক পদ্ধতিতে, যেমন ড্রোন পদ্ধতিতে, হ্যাঁ, সেখানে বৃক্ষ লাগানো সম্ভব। ওখানে আমরা বৃক্ষ লাগাবো। মুদ্রা কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশের টোটাল যে আমাদের দেখাশোনা করবে, ল্যান্ড এরিয়া, এগুলোর দায়িত্বে থাকবে কে? কারা? এটা কি প্রজেক্ট, কোন প্রজেক্ট? মানে এর আগেও এরকম কিছু প্রজেক্ট নেওয়া হয়েছিল, আমরা জানি। এটা দায়িত্বে, এটার মাধ্যমে আমরা বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেট করব। আমাদের গ্রামের বা শহরে যেসব বিশেষ করে মহিলারা আছেন, হ্যাঁ, যারা কোনো কাজ করছেন না, ওনাদেরকে নিয়ে আমরা গ্রুপ ফর্ম করব। হয়তো একটা খালের পাশে 2 ধারে বা রাস্তার পাশে যদি 100 গাছ থাকে, হ্যাঁ, আমরা হয়তো 5 জনের একটা, আমরা জানি না নাম্বার, মেবি 3 জন, 5 জন, 7 জন, আমরা মহিলাদেরকে একটা গ্রুপ ফর্ম করে দেবো। তাদেরকে এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে দেবো। এবং তার বিনিময়ে এই গাছের যে আয়, এই আয়টা পুরোপুরি উনি নেবেন, হ্যাঁ, ফলের আয়, ওষুধি গাছের আয়, বা কাঠ যদি হয় কাঠের আয়, এই আয়টা ওই মহিলা নেবেন। এবং এর মাধ্যমে আমি মনে করি আমরা রুরাল এমপ্লয়মেন্ট এবং বিশেষ করে অসচ্ছল মহিলাদের যে এমপ্লয়মেন্ট জেনারেশন, সেই এমপ্লয়মেন্ট জেনারেশনে ভালো একটা অবদান রাখবে এই বৃক্ষরোপণ। আচ্ছা, আমরা আমাদের আগের আলাপে ফিরে আসি, যে পরিবেশ এবং খাদ্য, বাতাস, পানি, এই জায়গাগুলো। তো বাতাস সুন্দর আমরা বিশুদ্ধ করার জন্য আমার মনে হয় যে আমাদের বৃক্ষরোপণটা একটা বড় একটা অবদান রাখবে। আমাদের যদি খাবারের দিকটা হয়, আমাদের ফুড সেফটি, যে আমি জানি যে একটা বড় ইস্যু বাংলাদেশের। আমাদের এই ফুড সেফটি দেখার দায়িত্ব একটা ডিপার্টমেন্টের, পাবলিক হেলথ, ফুড হাইজিন, নিরাপদ খাদ্য অধিদপ্তর, হ্যাঁ, নিরাপদ খাদ্য অধিদপ্তর এটার জন্য দায়ী। তাদের যদি আপনি দেখেন যে সক্ষমতা আছে কি না, ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট, ল্যাব, দেখবেন তারা সক্ষম না। সো নিরাপদ খাদ্য অধিদপ্তরকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে, যাতে করে তাদের ম্যান পাওয়ার শুধু না, তাদের যে ইকুইপমেন্ট এবং ল্যাব ফ্যাসিলিটি, এটা অ্যাডিকুয়েটলি থাকে, যাতে করে তারা বাজার থেকে খাবারের স্যাম্পল সংগ্রহ করে, হ্যাঁ, তারা নিশ্চিত করতে পারে নিরাপদ খাবার। এই যে এখন যে ইনডিসক্রিমিনেট আপনার ইউজ অফ বিভিন্ন রকম কেমিক্যালস, হ্যাঁ, সার, হ্যাঁ, এদিকে আমাদের লক্ষ্য দিতে হবে। কীটনাশক লক্ষ্য দিলে পরে আমরা একটা নিরাপদ খাবারের হয়তো ব্যবস্থা করতে পারবো। আইনি কাঠামো যদি দেখেন, আমাদের দেশে আইনি কাঠামো কিন্তু এই প্রতিটি বিষয়ের জন্য আছে। এই প্রতিটি বিষয়ের জন্য ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কও আছে। যেটা নাই সেটা হলো আইনের সঠিক প্রয়োগ, যেটা নাই সেটা হলো উইক ইনস্টিটিউশন। আমরা তো গত 1.5 যুগে তো ইনস্টিটিউশন সবগুলো ভেঙে চুরে দিয়েছি। তো আমাদেরকে এই আইনকে প্রয়োগ করতে হবে। যদি আইনে কোনো লুফহোল থাকে সেগুলোকে আমাদের স্ট্রেনথেন করতে হবে, এবং আমাদের ইনস্টিটিউশনগুলোকে আমাদের রিভিল করতে হবে। এবং রিভিল করার জন্য যা যা করার দরকার, ইনক্লুডিং হিউম্যান রিসোর্স, সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো, এই যে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেওয়া, একজনের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া, তার দলীয় অ্যাফিলিয়েশন বা সে কি কোন ধর্মের, এগুলোকে বাদ দিয়ে এখন থেকে মেরিটোক্রেসিকে আমরা প্রাধান্য দিতে চাই, এবং মেরিটোক্রেসির মাধ্যমে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। জনাব জিয়া হায়দার, সাংবাদিক হিসেবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে যখনই আমরা
কোনো প্রতিষ্ঠানকে প্রশ্ন করি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ জনকে প্রশ্ন করি যে এটি হয়নি কেন, তখনই তাদের কাছ থেকে উত্তর আসে যে হচ্ছে, হবে, আমরা করছি, করব। হ্যাঁ, আজকে পর্যন্ত 55 বছর বয়সী বাংলাদেশে দাঁড়িয়ে এখনও আমরা হচ্ছি হবতে আছি। এই যে পরিকল্পনাগুলো, এটা কবে থেকে আমি সাধারণ মানুষ হিসেবে বাস্তবায়িত চেহারায় দেখতে পাবো? একদম স্পেসিফিক যদি আমি ধরি, কারণ 5 বছর সময় তো আমরা আপনাদেরকে দিব না। আমাদের বাংলাদেশের অতীতে যেটা আপনারা দেখেছেন, আপনারা শুধু অতীতে আপনাদের সরকারও ছিল এর আগে, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, ওই সবাই মনে আলাপের মধ্যে এগুলো এসেছে এবং আজকে উনি আবার আলাপ করেছেন। স্বাস্থ্য খাতের এটাও আপনার শুরু হবে। এখনও তো সব মিনিস্টাররা তো দপ্তরেই সঠিকভাবে বসতে পারেননি, এখন কিছুটা হাই হ্যালো মুডে আছেন। তো আমি বিশ্বাস করি যে যত শীঘ্র সম্ভব আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলোর বাস্তবায়ন শুরু হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার টেবিলে যতগুলো বিষয় আছে, স্বাস্থ্য ইজ ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস। তো আমরা আশা করি যে এবার স্বাস্থ্য খাতে আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন, পজিটিভ পরিবর্তন বাংলাদেশের জনগণ খুব শীঘ্রই দেখতে পাবে। এবার একটু রাজনৈতিক আলাপে আসতে চাই জনাব জিয়া হায়দার। আমরা দেখেছি এবারের ইলেকশনে বিএনপির যে অবস্থান, সেখানে ঢাকা সহ দেশের নানা এলাকার ভোট যদি আমি একসাথে করে দেখি, সেখানে জামায়াতের ভোটের একটা বড় উত্থান দেখা যায়। আপনি কি এক্ষেত্রে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদের উত্থানের আশঙ্কা দেখতে পান? না, আমার তো মনে হয় কোনো রকম উগ্রবাদের আশঙ্কা আমি দেখি না। এবার যেটা হয়েছে, জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, মনে হয় বিএনপি 209টা, একাই 209টা আসন পেয়েছে এবং শরিকরা অন্যান্য আসনগুলো পেয়েছে। ইটস এ ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং আমার মনে হয় যে আপনিও আমার মতো খুশি এরকম একটা ভিক্টরিতে। আওয়ামী লীগ দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবার নির্বাচনে ছিল না, তো একটা পলিটিক্যাল ভ্যাকিউম তো অবশ্যই ছিল। এবং যখন একটা ভ্যাকিউম হয় তখন কেউ না কেউ সেই ভ্যাকিউমকে পূরণ করে। তো সেই জন্য মনে হচ্ছে যে জামাতের ভোটটা অনেক বেশি বেড়েছে। কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে যে অনেক ভোটার, যারা নৌকার ভোটার, তারা ধানের শীষে ভোট দিতে চায় না, কিন্তু ভোট কোথাও না কোথাও একটা দিতে হবে, তারা হয়তো দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তার অর্থ এই না যে সে দাঁড়িপাল্লার একজন বিশাল কোনো সাপোর্টার বা বিশাল একটা কোনো উত্থান এখানে হয়েছে। তো এটা বুঝতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি মনে করি সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ যে গণতান্ত্রিক যে ডেমোক্রেটিক ট্র্যাক, এই ট্র্যাকে ফেরত এসেছে অনেক বছর পরে। এবং আমরা সবাই আমরা পজিটিভ হই, আমরা ফরওয়ার্ড লুকিং হই এবং আমরা বিশ্বাস করতে চাই যে দেশটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সুন্দর ভবিষ্যতের কথা বলি, কিন্তু মানুষের মধ্যে এখন যে পরিমাণে বিদ্বেষ, ঘৃণা, ট্যাগিং দেখতে পাই, বিশেষ করে নারীদের প্রতি, সেই জায়গা থেকে উত্তরণের উপায় কি? হ্যাঁ, আমরা তো ক্যাম্পেইনের সময় দেখেছি যে নারীদের প্রতি একটা নির্দিষ্ট দলের বিদ্বেষ, তার নারীরা ঘরে থাকুক, নারীদের বিভিন্নভাবে তাদেরকে নাজেহালও করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এখন বিএনপি সরকারের দায়িত্বে এবং গুড গভর্নেন্স, রুল অফ ল যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, যেটা আমরা অবশ্যই করব, তাহলে পরে আমার মনে হয় না যে কেউ কোনো ট্যাগিংয়ের শিকার তেমনটা আর হবে। সাইবার বুলিং অনেক হয়, মেয়েরা আমি বলবো যে ওয়ার্স্ট অ্যাফেক্টেড সাইবার বুলিংয়ের। সেখানে আমাদের দেখতে হবে সরকার থেকে এই সাইবার বুলিংয়ের ব্যাপারে কী করা যায়, কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, এবং মেয়েরা যাতে কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সব ক্ষেত্রে সমভাবে অংশগ্রহণ করতে পারে, এটাকে নিশ্চিত করাই আসলে আমাদের বিএনপি সরকারের একটা বড় দায়িত্ব। অনেক ধন্যবাদ জনাব জিয়া হায়দার আপনার সাথে চমৎকার আলোচনার জন্য। এবং অবশ্যই সাংবাদিকদের তোপের মুখে আপনারা থাকবেন, কারণ নানা পরিকল্পনার কথা আপনারা আমাদেরকে শুনিয়েছেন। সে পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিতভাবে আমরা দেখতে চাই। শুভকামনা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শুভকামনা জানিয়ে শেষ করছি, কিন্তু আমরা সবচেয়ে বেশি যে জিনিসটির জন্য ভোগান্তি শিকার হই, অবশ্যই সেটি স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি। তাই চোখ কান খোলা রাখুন, ক্ষমতাকে প্রশ্নের মুখে রাখুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।